নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রত্যেকদিন আপনাদের কাছে আমরা হাজির হয়ে যাই আপনাদের সমস্যাগুলো শোনার জন্য। অবশ্যই আপনাদের যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা স্পেসিফিক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, একটা রোগের টপিক নিয়ে আমরা আলোচনা করি, বিস্তারিতভাবে আলোচনা করি কি করে রোগটা সূত্রপাত হতে পারে, আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এবং সেই রোগটা যাতে আমরা না হয় সেটার জন্যও কিন্তু ডক্টররা আমাদেরকে গাইড করেন, যাতে আপনার শরীরে ওই রোগটা বাসা বাঁধতে না পারে, যাতে আপনি প্রথম সিমটমে বুঝতে পারেন এবং ট্রিটমেন্টটা প্রথম থেকে শুরু করেন। মানে আপনাকে সমস্ত রকমভাবে গাইডলাইনটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টররা দিয়ে এসেছেন এবং আগামী দিনেও দিয়ে যাবেন। সেই কারণেই কিন্তু আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান এতটা জনপ্রিয়, সবাই মিলে কিন্তু আমরা এতটা ভালোবাসা দিয়েছি, ভালো লাগার মতনই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে আপনার সমস্যার সমাধানটা হয়, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। তাহলে আপনি দেখুন যে আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কল করে আপনার যদি কোনো সমস্যা এখন এই মুহূর্তে আপনি ফেস করে থাকেন, সেই সমস্যা নিয়ে অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা রাখতে পারেন। আপনার সমস্যাগুলো শোনার জন্যই কিন্তু আমরা সবসময় আছি এবং থাকবো। আপনারা কিন্তু কল করতে থাকুন। আজকে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা আলোচনা করব যেটা আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আমরা আলোচনা করে থাকি অনুষ্ঠানে, বারবার করে এই আলোচনাটা উঠে আসে। কারণ আজকে কিন্তু এই সমস্যাটা এই প্রবলেমটা হওয়ার জন্য কোনো বয়স লাগছে না। সেটা একটা অল্প বয়সেও হচ্ছে, বাড়তি বয়সে তো হচ্ছেই, মধ্য বয়সেও হচ্ছে, যাকে নাকি আমরা এক কথায় বলি সাইলেন্ট কিলার। অবশ্যই ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। একদম ঠিকই কথাটা, সাইলেন্ট কিলার যে বলা হয়েছে, কেন বলা হয়েছে? কারণ এটা কখন আমার শরীরে বাসা বাঁধছে, কিভাবে বাসা বাঁধছে, এটা কিন্তু আমরা টের পাচ্ছি না। পরবর্তীকালে গিয়ে যখন সমস্যাগুলো আমরা বেশি ফেস করছি, তখন গিয়ে আমার মনে হচ্ছে আমি একটা গুরুতর কোনো সমস্যা ফেস করছি বা আমার অনেক দিন থেকে হয়তো প্রবলেমটা হচ্ছে, আমি বুঝতে পারছি না। তখন কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং এমনও হয় যে এমন টাইমে আমরা ডাক্তারের কাছে যাই, সেটা হয়তো অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে, আমাকে অনেকটা কষ্ট ভোগ করতে হয়েছে। সেই কারণে কিন্তু প্রথম থেকে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। এবং এটাকে সাইলেন্ট কিলার কেন বলা হয় এবং এটা সাইলেন্টভাবে কি করে আমাদের শরীরে ক্ষতবিক্ষত করতে পারে, সেটা কিন্তু আজকে ডাক্তারবাবু থেকে জানবো। প্রথমেই ডাক্তারবাবু আপনাকে আমি এটাই জিজ্ঞেস করবো যে সাইলেন্ট কিলার কেন বলা হয় ডায়াবেটিসকে? দেখুন, অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস হচ্ছে এমন একটা শারীরিক কন্ডিশন যেখানে আমাদের ব্লাডের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যায়। সুগার কিন্তু আমাদের সবারই শরীরে দরকার, আমরা নাহলে বেঁচে থাকবো না। কিন্তু এই যে সুগারটা যখন অতিরিক্ত মাত্রায় ব্লাডের মধ্যে বাড়তে থাকে, তখন কিন্তু আমাদের সেটা একটা ডায়াবেটিক কন্ডিশনে চলে যায়, নর্মালের থেকে যখন ওটা বেড়ে যায়। তো ওটা এইবার ধরুন কেন সাইলেন্ট কিলার বলা হচ্ছে, সুগারটা তো আমাদের শরীরে থাকে এবং এটা কোত্থেকে আসছে? আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেখান থেকেই কিন্তু আমাদের শরীরে সুগারটা তৈরি হচ্ছে। এছাড়া লিভারও কিন্তু নিজেও সুগারটাকে তৈরি করে, গ্লুকোজটাকেও তৈরি করে। আচ্ছা, এবার হচ্ছে কেন আমাদের সাইলেন্ট কিলার, এটা যখন আমাদেরকে ক্ষতি করতে থাকে আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ এ নিয়ে আমরা কিন্তু কোনো সিমটম প্রথমে জানতে পারি না। ঠিক আছে, হয়ে যাবার পরে কিন্তু বিভিন্ন ধরনের সিমটম আসে, কারণ আমরা ডেইলি রেগুলার খাদ্য খাবার খাচ্ছি, শরীরে সুগার যাচ্ছে, এনার্জি পাচ্ছি, আমাদের ফাংশন যে কোনো কাজকর্ম করছি। এবার আমি বুঝতে পারছি না যে আমার এটা বেড়ে গেছে না কম, কারণ অনেকেই কিন্তু এটা সচেতন নাই বিশেষ এই ব্যাপারটায় যে আমার কখন বুঝবো যে আমার সুগার বেড়ে গেছে বা আমার কি করা উচিত, এখন ডাক্তারবাবুদের কখন দেখানো উচিত, এই ব্যাপারগুলো। তার জন্য ভেতরে ভেতরে এটা যখন আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে আমাদের শরীরকে নষ্ট করে, ধ্বংস করতে থাকে, বিভিন্ন রকম বড় বড় এফেক্ট আনে, তখন আমরা যখন ডাক্তারবাবুদের কাছে দেখাতে যাই সেই রোগটা নিয়ে, তখন ধরা পড়ে যে আপনার ডাক্তারবাবুরা টেস্ট করতে দিয়ে বুঝে যান যে সেখানে আপনার সুগারটা বেড়ে গেছে রক্তের মধ্যে, তখন আপনার ডায়াবেটিস হয়েছে, এটাই প্রমাণ হয়। এর জন্যই যেহেতু এটা আমরা বুঝতে পারি না, ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছে। অন্য কোনো রোগের জন্য যখন আমরা ট্রিটমেন্ট করাতে যাই ডাক্তারবাবুদের কাছে, তখন টেস্ট করতে গিয়ে দেখা যায় যে সুগারের প্রবলেমটা আছে, কারণ ডাক্তারবাবুরা জানে যে সিমটম যেইগুলো আসছে সেখান থেকে হয়তো ওই সুগারের প্রবলেমটাও থাকে। তাই একটা যখন রুটিন টেস্ট দেয় বিভিন্ন ধরনের, সেগুলোতে দেখা যায় যে ব্লাড থেকে সুগারের মাত্রাটা যে বেড়ে গেছে, ব্লাডের টেস্ট করলে সেটা বেরিয়ে আসে। এই জন্য এটাকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়েছে।
তা এটা তো এখন অল্প বয়সী মানে একটু কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে, এই কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা কি করে হচ্ছে ডাক্তারবাবু? দেখুন, প্রথম কথা হচ্ছে এইটা ডায়াবেটিস 3 রকম আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে টাইপ 1, একটা টাইপ 2, একটা হচ্ছে জেস্টেশনাল, মানে যখন প্রেগনেন্সি আসে সেই টাইমেও প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের একটা হয়। তাই 3 ধরনের ভাগ করতে পারি। জেনারেলি দেখা গেছে যে টাইপ 1 ডায়াবেটিসটা ছোটবেলা বা অল্প বয়স থেকেই দেখা যায়, ঠিক আছে? আচ্ছা। আর টাইপ 2টা কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ডিজিজ। এটা কিন্তু আজকাল অল্প ধরুন 30-32 বছরেও দেখা যাচ্ছে, আবার যাদের অতিরিক্ত বেশি বয়স হয়ে গেছে তাদেরও দেখা যাচ্ছে। কারণ অন্য দুটো আমি বুঝলাম যে ওটা মানে একটা হচ্ছে হরমোনাল চেঞ্জ হয়, সেই সময় লাইফস্টাইল অন্যরকম হয়, তার থেকে হচ্ছে, কিন্তু সেটা আবার দেখা যায় যে পরে ঠিকও হয়ে যায়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কারণ তখন ট্রিটমেন্টটা চলে। আবার দেখা যাচ্ছে টাইপ 1টা তো অন্যরকম, যেটা বললাম অল্প বয়সে বা ধরুন জুভেনাইল বলতে পারি, মানে একদম ছোট বয়স থেকে সেগুলো দেখা যায়। টাইপ 2টা কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে মাঝ বয়সীর থেকেও কম যাদের বয়স তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এবং বেশি বয়সেও দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা লাইফস্টাইল সমস্যা হয়ে গেছে। আমাদের যে দৈনন্দিন জীবনের যে চলাফেরার ধরন, আমাদের খাদ্য খাবারের ধরন, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। একদম। আজকে কিন্তু প্রথম বন্ধু চলে এসেছে, দেখে নেবো কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঘাটাল দাসপুর থেকে কথা বলছি। বেশ, আজকে কি সমস্যা নিয়ে কথা বলবেন বলুন? আমার শোনা যাচ্ছে না, জোরে কথা বলুন। হ্যাঁ বলছি, আমার হচ্ছে হাতের চামড়া, মানে হাতের যে তেলো হয় না, হাতের চামড়াও খুব উঠে আর কি। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা আপনার? এইটা তাও ধরুন না 3-4 বছর হচ্ছে। আপনি এটা নিয়ে কোনো ট্রিটমেন্ট করাননি এতদিন ধরে? না এতদিন অতটা করছি না, মানে গুরুত্বটা দেওয়া হয়। আমি ভাবলাম যদি আয়ুর্বেদে কোনো আচ্ছা, আপনার কি মানে এটা ট্রিটমেন্ট করেননি? আপনার কি সুগার টুগার বেশি আছে, এগুলো টেস্ট করেছেন কোনো সময়? একটু সুগার বেশি আছে। আমি আমার ছোটবেলায় টেস্ট হয়েছিল, সুগারটা তখন বেশি ছিল। তারপরে আর মানে কাজের মধ্যে থাকি তো, ওইসব ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু আপনার যে সুগার বেশি, তাহলে আপনি ট্রিটমেন্ট করছেন না? আপনার কোনো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না? খেতে বারণ করেছে ডাক্তারবাবু। হ্যাঁ, একটু জোরে বলুন, জোরে জোরে। আপনার হ্যাঁ ডাক্তারবাবু মিষ্টি একটু খেতে বারণ করেছিলেন আর কি। ডাক্তার দেখিয়েছিলেন? কোনো ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ ওষুধ দিয়েছিলেন, মানে আমি কোর্সটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, এখন কি চাইছেন? আপনি কি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাতে চাইছেন? যদি আয়ুর্বেদে কোনো ট্রিটমেন্ট থাকে, হ্যাঁ শুনতে থাকুন। দেখুন, আয়ুর্বেদে এর কিন্তু পার্মানেন্ট সলিউশন আছে। সাধারণ আপনি ওষুধ খাননি, ঠিক আছে, ওটা কিন্তু দেখুন আপনি কিন্তু এটা গাফিলতি করেছেন। ছোটবেলায় বলেছিল, এখন আপনি এত মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, যথেষ্ট ম্যাচিওর একটা এজ হয়েছে, এতদিন ধরে আপনার কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আপনি জানি না মানে আচ্ছা, তাহলে কি সুগার লেভেলটাও তো উনার বেড়ে যাওয়ার কথা? হ্যাঁ, ওটা তো স্বাভাবিক, ওটা বাড়বে, কারণ ড্যামেজ হবে। ওনার যে স্কিন প্রবলেমটা হচ্ছে সেটার কারণেও তো হতে পারে। সেটা সুগারের থেকেই হতে পারে, কারণ সুগারের যখন হয় তখন একটা দেখুন যেই স্কিনগুলো ওঠে সাধারণভাবে, যদি সেগুলো একটা হচ্ছে কি যে ড্রাই হয়ে যায় স্কিনগুলো, ঠিক আছে? সেখান থেকে হাতের চামড়া উঠতে থাকে সেগুলো, বা আমাদের এমনিও শরীরের চামড়াও দেখেছি যে সেগুলো ড্রাই হয়ে গেলে কুচকে যায়, যেন কোনো প্রাণ নেই এমন দেখায়। এই যে আপনি যে বলছেন যে ড্রাই হয়ে গেলে যে চামড়া ওঠে, এইটা কি আমরা মানে উইন্টারে বেশি দেখতে পাই? মানে এটা কি আমরা সামারেও দেখা যেতে পারে? সামারেও দেখা যেতে পারে, কিন্তু উইন্টারেই বেশি হয়। কারণ হচ্ছে উইন্টারে ক্লাইমেটটাই এমন থাকে যেখান থেকে আমাদের স্কিনটা ড্রাই হতে থাকে। এবার ভেতরে যদি এই সুগারের সমস্যা থাকে বা কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, তাহলে ওটা কিন্তু আরো বাড়িয়ে দেবে। তো আপনি ফেলে রেখেছেন, আমি জানি না আপনার ভেতরে কি কন্ডিশন আছে, আপনি কিভাবে এখনো সুস্থ আছেন এটা তো বোঝা যাচ্ছে না, বা আপনি ঠিক করে বুঝিয়ে বলতে পারছেন কিনা সেটাও একটা ম্যাটার। তবে একটাই কথা বলবো, আমাদের এনবিপিতে কিন্তু এর ট্রিটমেন্ট আছে, এবং সুগারের পার্মানেন্ট সলিউশন হয়। ডায়াবেটিসের কিন্তু রিভার্স করা যায়। এটার যে আপনার যে আস্তে আস্তে যে টাইপ 2 ডায়াবেটিসটা যে বাড়ছে, ধরুন আপনার যে টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, সেটা যে বাড়ছে আপনার ব্লাড সুগারটা, সেটাকে কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করা যায় যাতে আর না বাড়ে, এবং যেখান থেকে বেড়ে রয়েছে তার থেকে কিন্তু কমিয়ে নর্মালের দিকে আনা যায়। তো এটা ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ারেস্ট কোথায় আছে যত তাড়াতাড়ি সম্ভব আসুন। না হলে কি কি সমস্যা হতে পারে আমরা আলোচনায় বলবো, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা রিস্ক জোনে আছেন আপনার যদি সুগারটা সত্যি বেড়ে গিয়ে থাকে।
একদমই তাই, এতদিন ধরে ফেলে রেখেছেন। ডাক্তারবাবু যেটা বলছেন না, আমাদের শুনে এটা অবাক লাগছে যে আপনার ছোটবেলা থেকে যে প্রবলেমটা রয়েছে সেটা কোনো একটা টাইমে আপনি ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু এত বছর ধরে সেটা ফেলে রেখেছেন এবং সেটা এখন কি পর্যায়ে আছে সেটা কিন্তু আপনিও জানেন না, আর আমরাও বুঝতে পারছি না। এটা ট্রিটমেন্ট করতে হবে, আপনার রিপোর্ট করাতে হবে, যেগুলো ডাক্তারবাবু বললেন সেরকম অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা করান, প্লিজ ট্রিটমেন্ট করান, রিপোর্টগুলো করান, তাহলে এখন কি কন্ডিশনে আছেন সেটা বোঝা যাবে। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিই আপনাদের সকলের জন্য। আপনি বলছেন যে আপনি এইমাত্র যিনি ফোন করলেন আপনি বললেন যে আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্ট করাতে চান, কিন্তু তার জন্য যেটা আপনাকে আগে করতে হবে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে। হেল্পলাইন নাম্বারটা আপনারা একটু লিখে নেবেন, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, যে কোনো একটাতে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে অবশ্যই যোগাযোগ করবেন না এনবিপির ইউনাইটেড রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডাক্তারদের সাথে। আপনাদেরকে বলে রাখি যে জুলাইয়ের মাঝামাঝিতে কিন্তু গঙ্গারামপুরে চেম্বার আছে। এবার জুলাইয়ের মাঝামাঝিতে কোন তারিখে ডেটটা আপনারা জানার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা ইউজ করবেন। হেল্পলাইন নাম্বারে ওখানে ফোন করে জিজ্ঞেস করবেন যে জুলাইয়ের মাঝামাঝিতে গঙ্গারামপুরে কবে চেম্বারটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর 28 তারিখে, জুলাইয়ের 28 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে, ওখানে কিন্তু ওপেনিং চেম্বার, মানে চেম্বার ওপেন হবে ডিব্রুগড়ে, সেটা জুলাইয়ের 28 তারিখে। এবং জুলাইয়ের 14 তারিখে দিল্লির বন্ধুরা পেয়ে যাচ্ছেন চেম্বার, সেখানে আপনারা এখন থেকে বুকিং করতে পারেন। অনেক বুকিং কমপ্লিট হয়েছে, কিন্তু আরও যারা বুকিং করতে চাইছেন অবশ্যই বুকিংটা ফিক্সড করুন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, আমরা আলোচনায় ফিরে আসবো আবারও বন্ধুর সাথে কথা বলে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। একটু জোরে বলবেন দাদা, কোথা থেকে বলছেন? গড়িয়াহাট থেকে বলছিলাম। আচ্ছা বেশ, আজকে কি সমস্যা নিয়ে আলোচনা করবেন বলুন। আমার সমস্যা হচ্ছে হেয়ার ফলিং এর সমস্যা আর গ্রে হেয়ার। গ্রে হেয়ার এবং হেয়ার ফলিং এর সমস্যা। এখন আপনার এজটা কত একটু বলুন। 35 বছর এজ। আচ্ছা, আপনার কি পেটের সমস্যা রয়েছে কিছু? না, পেটের সমস্যা। পেটের সমস্যা নেই, এমনি থাইরয়েডের সমস্যা বা সুগারের অতিরিক্ত মাত্রা? না, এগুলো কিছু নেই। কিছু নেই। আচ্ছা, আপনার খাওয়ার ধরনটা একটু বলুন। মানে কি রকম বুঝতে পারলাম? মানে সারাদিনে আপনি খাদ্য খাবার কি রকম খান? হ্যাঁ, আপনার রোজকার লাইফস্টাইল আর খাবার দাবারের। ওই 3 বেলাই খাই, সকালে উঠে টিফিন করি, দুপুর বেলায় আর তারপরে রাতে। খাবারটা কি খান সেটাও জিজ্ঞেস করা হচ্ছে। মানে বাড়ির খাবার খান, হেলদি ফুড? বাড়ির খাবার মানে সকালবেলা খাই বাড়িতেই, কিন্তু দুপুরবেলা কাজের সূত্রে তাই বাইরে খেতে হয়, আর রাতে তো বাড়িতেই খাই। আচ্ছা, এমনি পেটে আপনার অন্য কোনো সমস্যাও নেই, যে হজমের সমস্যা, কনস্টিপেশন বা কিছু? না, সেরকম কিছু নেই, কিন্তু মাঝে মধ্যে একটু ওই মানে গ্যাস অ্যাসিড হয়ে যায়, মানে ওটা খুব রেয়ার। আচ্ছা, আপনার ঘুম হয়? হ্যাঁ, ঘুম আমার পুরো ঠিক আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন বলছি। দেখুন, চুল পড়া আর চুলের যে পেকে যাওয়া, এটা কিন্তু চুল পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল পড়ছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। প্রথম বলি যে চুলের একটা আয়ু থাকে, নির্দিষ্ট আয়ু থাকে তার। আমাদের যেমনি মানুষের যেমনি দেখতে পাই আমরা যে একদম জন্মালো, তারপরে ছোটোবেলা কোলে কোলে সবার থাকছে, তারপরে হাঁটা শিখছে, তারপরে অ্যাডাল্ট মানে ইয়াং হচ্ছে, স্কুলে যাচ্ছে, তারপরে প্রাপ্তবয়স্ক হচ্ছে, বয়স হচ্ছে, তারপরে সে মারা যায়। এটা হচ্ছে একটা জীবনচক্র, ঠিক আছে? এই চুলের ক্ষেত্রেও কিন্তু তার একটা এরকম জীবনচক্র আছে। এবার যদি সে চুলটা যদি কারো হেলদি হয়, তাহলে সে তার সময়ের মধ্যে যে ঠিক নির্দিষ্ট সময়ে সেই চুলটা পড়ে যাবে, আবার সেখান থেকে নতুন চুল উঠবে। এটা জীবনে আমাদের একজন ব্যক্তির মোটামুটি 18 থেকে 20 বারের মতো জন্মাবে। এবার যদি বিভিন্ন সমস্যা থাকে, দেখুন সেখানে সমস্যা অনেক রকম থাকতে পারে, বলে দিচ্ছি। এবার যদি সমস্যা থাকে তাহলে দেখা যাবে এই জীবনকালটা শেষ হওয়ার বা জীবনচক্রটা কমপ্লিট হওয়ার আগেই চুলটা পড়ে যাবে। তাহলে কি হবে? আবার যদি চুলটা ওঠে তাহলে আবার তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। এই করে করে এই 18 থেকে 20 বারটা দেখা যাবে অল্প বয়সেই হয়ে যাচ্ছে। একদম বুড়ো বয়স অবধি চুল তখন আর থাকছে না, তখন চুলে টাক পড়ে যায় আমরা যেটা বলি, ঠিক আছে? বা হালকা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে। এবার এর কারণ কি? প্রথম যেটা হচ্ছে আমি বলবো যে যদি পুষ্টির ঘাটতি হয়, আমরা খাদ্য খাবার অনেক কিছু খাই, কিন্তু সঠিক পুষ্টি আমার চুলের জন্য যা দরকার সেটা পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? সেই প্রোটিন আমার চুলের মধ্যে থাকছে কিনা, চুল পাচ্ছে কিনা আমাদের খাদ্য খাওয়ার মাধ্যমে, এগুলো জানতে হবে। বিভিন্ন ধরনের ভিটামিন সেগুলো পাচ্ছে কিনা জানতে হবে। তো সেই খাদ্য খাওয়ার যদি সমস্যা থাকে তাহলে হতে পারে। যদি দেখা যায় কোনো কারণে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে, রক্তের নালীগুলো সঠিকভাবে নেই, মানে যেরকম জন্মানোর সময় থাকে মানুষের তেমন নেই, হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে হয়তো সেখানে কোলেস্ট্রল জমেছে বা সুগার জমেছে, সুগারের মাত্রা বেড়ে গেছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে
মানে রক্ত চলাচল ঠিক মতো করতে পারছে না, আমাদের যত মানে কি বল ব্লাড ভেসেল আছে সেখান দিয়ে, তাহলেও কিন্তু সেখানে পুষ্টির ঘাটতি পড়বে এবং ড্যামেজ হবে। যদি ব্লাডে বেশি মাত্রায় সুগার থাকে তাহলে সেখান থেকেও পড়বে। যদি হরমোনাল গন্ডগোল হয় মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময়, তারপরে ধরুন আরও বয়স বাড়তে বাড়তে বিভিন্ন সময় কিন্তু গন্ডগোল হয় হরমোনের, সেখান থেকে কিন্তু এই চুল পড়ার সমস্যাটা আসতে পারে। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে এই চুল পড়ে যাওয়ার সমস্যাটা। আরও যেসব মানে হরমোনাল প্রবলেম থাকে, থাইরয়েড থেকে কিন্তু পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই আসতে পারে। পেটের সমস্যার থেকেও কিন্তু চুলের সমস্যা হয়, ঠিক আছে। এবং এই যে গ্রেইং মানে অল্প বয়সে যে চুল পেকে যাচ্ছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে চুলগুলো সব পেকে যাচ্ছে। বয়সের সাথে সাথে পাকাটা এটা একটা নর্মাল আমরা ধরে নিচ্ছি, কিন্তু কম বয়সে পেকে যাওয়াটার কিন্তু কারণ থাকবে। কি হয় অ্যাকচুয়ালি, চুলের তলায় যে মেলানিন বলে একটা কালো পদার্থ থাকে, চুলের গোড়ায় থাকে, সেগুলো সেইটা সরে যায়, যেই চুলটার থেকে সেটা সরে গেল সেই চুলটা আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়ে গেল। এই প্রবলেমগুলোকে কিন্তু ঠিক করতে গেলে শুধু বাইরে থেকে আপনি শ্যাম্পু তেল এইসব লাগিয়ে কাজ হবে না, এর জন্য কিন্তু আপনার প্রপার ডক্টরকে দেখাতে হবে। আয়ুর্বেদাতে কিন্তু এর প্রপার সঠিক চিকিৎসা আছে, জেনুইন চিকিৎসা আছে, যেটা করলে আপনার চুল পেকে যাওয়াটাকে রোধ করা যাবে। অল্প বয়সে বা সময়ের আগে চুল পেকে যাওয়াটাকে রোধ করা যাবে এবং যে অতিরিক্ত মাত্রায় যে চুলগুলো পড়ছে সেগুলোকে কিন্তু বাঁচানো যাবে, যাতে সঠিক সময় চুল নর্মালভাবে মানুষের প্রত্যেকটা মানুষের যেভাবে চুল পড়ার কথা আবার নতুন চুল গজানোর কথা সেগুলো হবে। কিন্তু সময় থাকতে থাকতে আসুন। এই জন্যই বলছি আপনার যে 18 থেকে 20 বার চুল জন্মানোর কথাটা বললাম সেটাই যদি শেষ হয়ে যায় তাহলে দেখবেন আপনি যাই করুন না কেন চুলটা হবে না। তাই আপনি তো বুঝতে পারবেন না যে আমার এখনও 18 বার হয়ে গেছে কিনা, ওটা বোঝা কারো পক্ষেই সম্ভব না, কারণ সব চুল একদিনে পড়বে না। তাই এটাও বোঝা সম্ভব না 18 থেকে 20 বার পড়ে গেল কিনা, ঠিক আছে। তার জন্য একটাই কথা বলবো যে দেরি না করে তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে কল করুন। এনবিপির চেম্বার আপনার বাড়ির কাছে কোথায় হচ্ছে সেই ডেটটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন। দেখুন অ্যাপয়েন্টমেন্ট কেন আগের থেকে নিতে বলি, আমাদের এখানে পেশেন্টের খুব ক্রাউড থাকে, একটা টাইমের পর আমরা বলি যে না আর পেশেন্ট নেওয়া যাবে না, তাহলে আবার আপনার 1 মাস ওয়েট করতে হবে বাইরের চেম্বারগুলোর জন্য। এই বাইরের চেম্বারের জন্য 1 মাস ওয়েট করতে গেলে তার মধ্যে আপনার ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাবে, ক্ষতিটা আপনারই হবে, লস আপনার হবে। তার জন্যই বলবো যে দেরি না করে একটা দিন ম্যানেজ করে চলে আসুন এনবিপিতে, কোথায় আপনার বাড়ির কাছে রয়েছে সেখানে গিয়ে দেখিয়ে নিন এবং যেদিন ডাক্তারবাবুরা দেখলেন আপনাকে যেভাবে অ্যাডভাইস করলেন সেদিন থেকেই ফলো করা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এনবিপির চেম্বারগুলো কোথায় আছে আমি সেগুলো একটু বলে দেবো। আপনারা ডক্টর বি শর্মাকে যারা দেখাতে চাইছেন তারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাবেন মধ্যম গ্রামে। প্রথমেই বলে রাখি যে মধ্যম গ্রামে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যম গ্রামে ডক্টর বি শর্মাকে আপনারা পাবেন সোম এবং শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং রবিবার। মঙ্গলবারে হাওড়া শিবপুরে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে রোববারটা আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া বাল্টিকুড়ি দাসনগর মানে হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা বুধবার দিন পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভা বাজারেও বুধবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আমতলার বন্ধুরা দক্ষিণ 24 পরগনার আমতলার বন্ধুরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার সেটা বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর কালীঘাটের ল্যান্সটাউনে আরও একটা দিন পাচ্ছেন রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। খিদিরপুরে অবশ্যই পেয়ে যাচ্ছেন শনিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। বাদ বাকি চেম্বারগুলো আমি সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, স্বপন দাস বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? সল্টলেক থেকে। কোথা থেকে? কলকাতা সল্টলেক থেকে। আচ্ছা বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা আছে মানে মুখে না মাস ছয়েক কিছু গোটা গোটা উঠেছিল, মানে ব্রণ টাইপের। ওগুলো আমি না মানে নখ লেগে গেছিল, তো ওই জায়গাগুলো স্পট দাগ হয়ে গেছে। এইগুলো কি আয়ুর্বেদিক দ্বারা স্পট দাগ পড়ে গেছে? আচ্ছা, এখন বয়স কত আপনার? 34। আপনার কি এই যে ব্রণর সমস্যাটা এটা কি ছোটবেলা থেকে এরকমই চলছে না এখন হঠাৎ করে হয়েছে? হঠাৎ করে হয়েছে, আমার ছোটবেলায় এরকম ছিল না, এখন তার মানে হচ্ছে। আচ্ছা, আপনার সুগারের প্রবলেম বা কিছু কি আছে? না না না, আর কোনো সমস্যা নেই? না। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। মেন যে ব্যাপারটা হয় যে
আমাদের কি হয়, একটা গ্ল্যান্ড থাকে স্কিনের নিচে যে সেবেসিয়াস গ্ল্যান্ড বলা হয়, সেটা যদি হাইপার অ্যাক্টিভ হয়, মানে খুব বেশি করে অ্যাক্টিভ হয়, তাহলে সেখান থেকে একটা সিবাম বলে একটা রস মতো বেরাতে থাকে, স্কিনের ওপর দিকে চলে আসতে চায়। এবার যদি আমাদের স্কিনটা পরিষ্কার না রাখি, এটা একটা বড় কারণ, ঠিক আছে, পরিষ্কার যদি না রাখা হয় তাহলে লোমকূপের যে মানে আমাদের লোমকূপগুলো সেগুলো বন্ধ হয়ে যায় এবং দেখা যায় সেখান থেকে ওটা জোর করে বেরোতে চেষ্টা করে এবং অ্যাকনি বা পিম্পলস, ব্রণ এগুলোর সৃষ্টি হয়, ঠিক আছে। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে এই যে আপনি যেটা করেছেন, এটা নখ দিয়ে খুঁটেছেন, এগুলোতে অনেক সময় দেখা যায় কিন্তু ইনফেকশনও হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু এই ব্রণর মধ্যে হয়। তাই এই খোটাখুটিগুলো একদম করবেন না। দেখবেন অনেকের মুখেই দেখতে পারবেন লাল হয়ে গেছে, ঘায়ের মতো হয়ে যাচ্ছে, ওগুলো কিন্তু ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে। তাই যাতে ওই পর্যায়ে না যেতে হয় তার জন্য একটা কাজ করুন। প্রথম কথা হচ্ছে আপনার মুখ ভালো করে পরিষ্কার করবেন। কোন ফেস ওয়াশ দিয়ে করতে হবে, কি ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হয় মুখ পরিষ্কার রাখার জন্য, তার অ্যাডভাইস কিন্তু আপনারা এনবিপি আয়ুর্বেদাতে পেয়ে যাবেন। সঠিক প্রোডাক্টটা কোনটা ইউজ করতে হবে সেটা কিন্তু আপনি এনবিপি আয়ুর্বেদাতে পেয়ে যাবেন এবং কিভাবে ক্লিন করতে হবে সেগুলো অ্যাডভাইস পাবেন। আর তার সাথে সাথে কিভাবে মেনটেন করবেন স্কিনটাকে সেটাও জানতে পারবেন। যদি আপনার মাথায় ড্যান্ড্রাফ থাকে সেখান থেকেও কিন্তু ব্রণ বা অ্যাকনে যাই বলুন না কেন এগুলো কিন্তু আসতে পারে। তাই বলবো যে আর যে কালো দাগগুলো পড়ে গেছে সেগুলোও কিন্তু ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদাতে এর ট্রিটমেন্ট রয়েছে, এনবিপিতে তার ট্রিটমেন্ট রয়েছে। একটাই কথা বলবো, দেরি করবেন না। যত দেরি করবেন, যে জিনিসটা যত পুরনো হবে তত জিনিসটা বসে যাবে। এই যত আপনার ধরুন ওপরের স্কিনের লেয়ারগুলোতে আছে জিনিস, সেটা তত তাড়াতাড়ি রিমুভ করা যাবে। যত ভেতরের ডিপে যাবে সেটা কিন্তু টাইম টেকিং হবে আর ততটা আপনি রেজাল্ট পেতেও দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই মাথায় রেখে আপনারা চলুন যে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং এসে দেখিয়ে নিন। বেশ, আমি বাকি চেম্বারগুলো বলছি। আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে দেখাতে চাইলে আপনারা পাবেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর এবং আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলা এবং মেছেদা। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লি। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ এবং শিলচর। আর পাচ্ছেন আপনারা কুচবিহারে। এতগুলো জেলায় কিন্তু চেম্বার আছে। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার আছে। যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানেই আপনারা অবশ্যই আসবেন এবং তার আগে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার বলে নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন। ডাক্তারবাবুর কাছে এবার আমি একটু প্রশ্ন রাখবো যে আমরা ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা করছি, তো যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে, যারা মিষ্টি ছাড়া প্রত্যেকদিন মিষ্টি খেতে ভালোবাসে এবং অভ্যেস হয়ে গেছে যাদের, তাদের দেখা যাচ্ছে আজকে ডায়াবেটিসের পেশেন্ট। তো অনেক সময় এটা শোনা যাচ্ছে যে মানে মিষ্টি খেলে নাকি সুগারটা বেড়ে যাচ্ছে বা মিষ্টি খেলে নাকি সুগার শরীরে বেড়ে যায়। এটা কি সত্যি কথা? মানে তারা কি সত্যি মিষ্টি খেতে পারবে না? দেখুন, একটা কথা ব্যাপার হচ্ছে যে মানে যে বেশি মিষ্টি খেয়ে নিল তার সুগার হবে বা ডায়াবেটিস হবে ওরকম কথা নয়, ব্যাপারটা ওরকম নয়, ঠিক আছে। আমরা ডিরেক্ট মিষ্টি কোনগুলো খাচ্ছি, ধরুন চিনি খাচ্ছি, ঠিক আছে, এটা চিনি দিয়ে ডাইরেক্ট কিছু তৈরি করা, সেখানে আমরা ডাইরেক্ট মানে সুগারটা নিচ্ছি। কিন্তু আমরা যে খাদ্য খাবার খাচ্ছি তাতেও তো সুগার রয়েছে, মানে কোন ফল খাচ্ছি সেগুলো তো হ্যাঁ সেখানে আছে, হ্যাঁ ফ্রুক্টোজ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সুগার আছে। তো যাই হোক, তো আমরা যে ভাত খাচ্ছি, আটা খাচ্ছি, মানে যা ধরুন আমরা খাচ্ছি যেটা পেট ভরার জন্য বড় ভারী খাবার, তাতেও তো আমাদের সুগার রয়েছে, ঠিক আছে। তো সেখান থেকেও কিন্তু সুগার যাচ্ছে। আমরা মিষ্টি খেলাম না, এদিকে দেখা গেল পরিমাণে অনেকটা বেশি আমি ভাত খেয়ে নিলাম বা রুটি খেয়ে নিলাম বারে বারে, বা এমনকি আলুর মধ্যেও সেই জিনিসটা কিন্তু সুগারের মাত্রা অনেক বেশি থাকে। তো এগুলো খেলেও কিন্তু আমার হবে, সুগার বেড়ে যাবে ব্লাডে, যদি সেটা আমার ডিফেক্টটা থেকে যায়, যে আমার শরীর সঠিকভাবে ইনসুলিন তৈরি করতে পারছে না বা বন্ধ হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইনসুলিন নেওয়া আমার শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু দেখা যাবে, বা রেজিস্ট্যান্স হয়ে গেছে। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কথা বলি, যে ইনসুলিনটা কাজ করতে পারছে না সুগারগুলোকে কোষের ভিতরে ট্রান্সফার করার জন্য। তো এরকম কন্ডিশনে তখন আমি এমনি চিনি খেলেও হবে, মানে মিষ্টি থ্রুতে চিনি খেলেও হবে, চায়ে চিনি খেলেও হবে, ভাত খেলেও হবে, এই সব কিছুতেই কিন্তু যদি পরিমাণের অধিক খেয়ে ফেলি তাহলে কিন্তু হবে। এমনিতেই চিনিটা হচ্ছে একটা আর্টিফিশিয়ালি প্রসেসড, ঠিক আছে, এটা তার জন্য সেটা এমনি ক্ষতিকারক, সেটা সুগার হোক বা না হোক সেটা আলাদা ম্যাটার। কিন্তু এই মিষ্টি খেয়ে নিলে সুগার হয়ে যাবে তা নয়। অবশ্যই যাদের
সুগারের প্রবলেম আছে তারা কিন্তু মিষ্টিটাকে কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিকভাবে। কিন্তু আপনি যদি এটার থেকে পার্মানেন্টলি সলিউশন চান যে আমি লাইফস্টাইলটা একটা নর্মাল সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে চাই, লাইফস্টাইলটা ওরকম করতে চাই, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদিকের হাত ধরতে হবে। আয়ুর্বেদের দ্বারা কিন্তু, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির দ্বারা কিন্তু মানুষ বিভিন্ন ধরনের রোগের হাত থেকে কিন্তু নিজেকে সুস্থ করে তুলতে পারে। কারণ এখানে একেবারে রুট কজ, এই যে আমরা যেটা বলছি ইনসুলিন নেই, বাইরে থেকে ইনসুলিন দেওয়া হলো, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি করা হলো। আমার শরীরে যেখান থেকে ইনসুলিনটা তৈরি হয় আমি যদি সেটাকে ভালো রাখতে পারি, সেটাকে সারিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমার বাইরে থেকেও নিতে হবে না এবং শরীর ঠিক মতো কিন্তু কাজ করবে। তখন কিন্তু আমার ডায়াবেটিস কন্ডিশনটা আর থাকবে না, আমি তখন আর ডায়াবেটিক হব না, আমার কিন্তু তখন নর্মাল লাইফস্টাইল হবে, খাদ্য খাওয়া আমি তখন নর্মাল করতে পারবো। এগুলো তার জন্যই কিন্তু ঠিক টাইমে এসে দেখানো উচিত, কারণ এটা সারাতে হবে। আমি সেটার সিমটমটাকে বন্ধ করে দিলাম কোনোভাবে একটা ওষুধ খেয়ে, সেটা কিন্তু সলিউশন হলো না, তাহলে আমার সারা জীবনই খেতে হবে এবং তার থেকে বিভিন্ন ধরনের রোগের কিন্তু সৃষ্টি হতেই থাকতে হবে এবং একটা টাইমে গিয়ে এমন মারাত্মক হয়। কারণ দেখবেন যারা সুগার কন্ট্রোল হয় না ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে, তাদের দেখবেন পরে আবার ইনজেকশন নিতে হচ্ছে, ঠিক আছে। তো এটা তার মানে কি আমার তো সারছে না, মানে এটা মারাত্মক স্টেজ একদম। এবং তাতে কি হচ্ছে, ওই স্টেজটা যখন চলে যাচ্ছে তখন আরও নতুন নতুন কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। কিডনির সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে, চোখে সমস্যা হয়, এমনকি এরকমও দেখা গেছে যে মানুষের কোনো পায়ে ডায়াবেটিক ফুট বলে একটা প্রবলেম হয়, যে ডায়াবেটিক মানে যাদের থাকে তাদের পায়ে খুব যত্ন নিতে হয়, নাহলে কোনো সময় সেটা কেটে গেলে অনেক সময় দেখা যায় যে ঘা হয়ে যাচ্ছে, সারছে না, অনেকের ক্ষেত্রে পা কেটেও বাদ দিতে হয়েছে। তাহলে এতটা মারাত্মক জায়গায় যদি চলে যেতে পারে, তাহলে আমার কি তার আগে সতর্ক হওয়া দরকার নেই? যদি আমরা মনে করব যে আমি নিজেকে সুস্থ রাখবো, তাহলে সচেতন হতে হবে। টিভির প্রোগ্রাম দেখছেন, আপনি জানতে পারছেন আপনার কি করা উচিত, এবার কি করতে হবে ওই অ্যাকশনটা কিন্তু আপনার নিতে হবে। ফেলে রাখলে কিন্তু আপনি পস্তাতে হবে একটা সময় গিয়ে। তাই সেই জায়গাটায় যাতে তৈরি না হয়, আপনার যাতে কোনো দিন এই ব্যাপারটা নিয়ে আক্ষেপ করতে না হয় যে আমি টিভিতে প্রোগ্রাম দেখেছিলাম, তখন যদি আমি করে নিতাম তাহলে হয়তো আমার আজকে এই এত বড় মারাত্মক সমস্যাটা আসতো না। কিডনি ফেলিয়ারের মতো জায়গা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এইসব প্রবলেম কিন্তু দেখা গেছে যাদের ডায়াবেটিস যারা আছে, সুগার যাদের আছে, তাদের কিন্তু প্রবলেমগুলো বেশি মাত্রায় হচ্ছে। একদমই তাই। আমাদের কিন্তু সময় হয়ে গেছে। যেই বন্ধুরা এতদিন ধরে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে ট্রিটমেন্ট নিয়েছেন এবং তারা সুস্থতা লাভ করেছেন, এক ঝলক তাদের মুখ থেকে একটু শুনে নেওয়ার। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটু ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নশান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো, আচ্ছা, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার
মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন আবার আগের মতো। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরদহ। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ। কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যায় ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন, মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরাহা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমরা ডায়াবেটিক নিয়ে আলোচনা করছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে ডায়াবেটিক অ্যাকচুয়ালি রোগটা কি, আর এটাকে সাইলেন্ট কিলার কেন বলা হয়, এবং এটা নিয়ে কি কি সমস্যা আমাদের শরীরে ক্রিয়েট হতে পারে, এই ডায়াবেটিক থেকে আর কি কি প্রবলেম আমাদের শরীরে ক্রিয়েট হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, তাহলে আর দেরি করবেন না। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠানে কল করতে পারেন। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো লাইন নাম্বার যাচ্ছে। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে আমার এখন এটাই প্রশ্ন থাকবে যে এই ডায়াবেটিকের সিমটমগুলো আমরা কি করে বুঝবো, আর এটার ডায়াবেটিক যাদের নেই তাদের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত যাতে পরবর্তীকালে এই ডায়াবেটিকটার মতন প্রবলেমটাকে ফেস না করতে হয়? দেখুন, যেই সিমটমগুলো আমি বলছি এগুলো মন দিয়ে শুনবেন। এর মধ্যে কোনো একটা সিমটমও যদি আপনার থাকে, হতে পারে যে ওটা সুগারের থেকে হচ্ছে না বা ডায়াবেটিস আপনার হয়নি, কিন্তু ডাক্তারবাবুদের সাথে আলোচনা করবেন, এটা হচ্ছে মাথায় রাখবেন আর কি। যেমন ধরুন, প্রথম কথা, খুব তৃষ্ণা পেতে পারে, মানে জলের মানে খাবার ইচ্ছেটা খুব বেড়ে যেতে পারে হঠাৎ। ধরুন আগে ওরকম ছিল না, আপনি জানেন না, বা যা তৃষ্ণা খুব বেশি নেই আপনার, আপনি জানেন, হঠাৎ করে দেখছেন যে কিছুদিন যাবত, বা সেটা 1 বছরও, কিছুদিন যাবতটা 1 বছর হতে পারে যে আপনার জল খাওয়ার টেন্ডেন্সিটা খুব বেড়ে গেছে, এটা একটা গেল। দেখা যাবে যে আপনার প্রস্রাব, ইউরিন পাস হচ্ছে খুব ঘন ঘন, বারে বারে হচ্ছে, দিনের থেকে রাতে দেখবেন আরও বেড়ে যাচ্ছে, তার জন্য দেখবেন যে ঘুমেরও ব্যাঘাত ঘটছে। এই যে ইউরিনেশন, এটা বারে বারে হচ্ছে, এই জিনিসটা দেখছেন আপনি, তখন আপনি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের কাছে আলোচনা করবেন। এটা আরেকটা সিমটম হলো। আরেকটা কি সিমটম দেখবেন, খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, খেয়েছেন, কিছুক্ষণ পর মনে হচ্ছে আবার খাই, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে আবার খাই, এই খিদের ভাবটা কিন্তু থাকছে। কিন্তু দেখবেন যে দুর্বলতাও আসছে, হয়তো খাচ্ছেন বারে বারে কিন্তু দুর্বল, টায়ার্ডনেস কিন্তু আপনার আসছে। এটার কারণ আছে, আপনি খাচ্ছেন তবু কেন দুর্বল লাগছে, কারণ সঠিক পুষ্টি আপনার শরীর পাচ্ছে না, এনার্জি যেটা দরকার সেটা পাচ্ছে না, তাই জন্য আপনার দুর্বল লাগছে। এটা গেল। আরেকটা প্রবলেম যেটা হয়, এই আপনি ধরুন মোটা, খুব মোটা ছিলেন আগে, আপনি কোনো ডায়েটিং করেননি, কিছু করেননি, অন্য কোনো অসুখ বিসুখ হয়নি, কিন্তু দেখছেন হঠাৎ করে কেন যেন আপনার ওজনটা কমে যাচ্ছে, আপনার মানে সবাই দেখেই বলতো আপনাকে মোটা, বা আপনি নিজেও বুঝতেন যে হ্যাঁ আমার ওজনটা অনেক বেশি, কিন্তু হঠাৎ দেখছেন কেমন যেন আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছেন, হাত পা সরু হচ্ছে, এই প্রবলেমগুলো আসছে, যেন শুকিয়ে যাচ্ছেন। স্কিনের মধ্যে দেখবেন ড্রাইনেস আসছে, স্কিনগুলো ড্রাই হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইমারি বা প্রথম দিকে আপনি এগুলো দেখতে পাবেন। তারপরে যদি সেগুলোতে সতর্ক না হচ্ছেন তাহলে আরও বড় কিছু দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখবেন যে আপনার স্কিনের মধ্যে ইনফেকশান হচ্ছে,
ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, বারে বারে ইনফেকশন হচ্ছে, ইচিং হচ্ছে, এই ব্যাপারগুলো আসবে। তারপরে দেখা যাবে আপনার হাতে বা পায়ে আস্তে আস্তে মানে ঝিনঝিন ভাব আসছে, ঝিঝি ধরছে, বারে বারে ঝিঝি ধরছে, একদিন দুদিন বারে বারে ঝিঝি ধরছে, পরপর ঝিঝি ধরছে। তারপরে দেখা যাবে নামনেস মানে অসার ভাব, হাতে পায়ে, হাতের পাতায়, পায়ের পাতায়, এই জায়গাগুলোতে কেমন যেন অসার হয়ে গেছে, কিন্তু আগে এই ব্যাপারগুলো ছিল না। আর আপনার অন্য কোনো সমস্যাও নেই যার থেকে হয়তো এগুলো হয়েছে। যদি অন্য সমস্যাও থেকে থাকে তার থেকেও হতে পারে, যদি নাও থাকে তাহলেও দুটো ক্ষেত্রেই কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। তারপরে দেখা যাবে যে আপনার কেটে গেলে ঘা শুকোচ্ছে না, যেটা আগেও বলছিলাম, কেটে গেলে কোথাও পায়ে বিশেষ করে কাটার চান্সেস মানুষের বেশি থাকে, তার জন্য আমরা বলি যে এটা ডায়াবেটিক ফুট, পায়ের পাতার যত্ন নিতে হয় বেশি, যাতে ওটা কোনো মতে কেটে না যায়। কারণ এই ঘা যদি না শুকায় দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু ইনফেকশনটা এমন হয়ে যায় যে পা কেটেও বাদ দিতে হয়েছে অনেক মানুষের। সে পর্যায়ে যাতে যেতে না পারে তার জন্য নিজে সতর্ক হতে হবে। এবং দেখা যাচ্ছে এই সবগুলো করার সাথে সাথে আরও নেক্সট স্টেজে যেগুলো হয় আমি আলোচনা করব। একটু একদমই, হ্যাঁ, অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা বলুন? সমস্যা আমার একটু দিদার সম্পর্কে জানবো। আর হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। তার সমস্যা হচ্ছে ওনার ওই হাঁটুর সমস্যা। হাঁটুর উনি ডাক্তার দেখিয়েছিলেন, ওই হাঁটুর বলতে জেল শুকিয়ে গেছে, আর আচ্ছা বলতে রিপ্লেসমেন্ট করতে, ওটা দিদা মানে বয়স হয়ে গেছে তো উনি আর অপারেশন করতে চাইছেন না। আচ্ছা, পেশেন্টের বয়সটা কত একটু বলুন তো? বয়স হয়ে 80 বছর। কত বছর ধরে উনি এই সমস্যাটায় ভুগছেন? মানে আপনি কবে শুনেছেন যে অপারেশন করতে হবে? বহুদিন ধরে ভুগছেন, ওষুধও খান। হ্যাঁ, তারপরে কিছুদিন আগে দেখিয়ে দিলাম, ডাক্তার বললেন যে অপারেশন করতে হবে। দিদা ভয় পাচ্ছেন, ওটা কি আয়ুর্বেদে কোনো এর কোনো সলিউশন আছে? আপনি শুনতে থাকুন। দেখুন, অপারেশন যে ব্যাপারটা সেটা সবাই ভয় পায়, স্বাভাবিক, কারণ অপারেশন করতে গেলে কিছু রিস্ক ফ্যাক্টর তো থাকেই, ঠিক আছে। তবু বলবো যে আপনার যেহেতু ঠাকুমার বয়সটা বেশি এবং অপারেশন করতে চাইছেন না, সেক্ষেত্রে উইদাউট অপারেশন কিন্তু আয়ুর্বেদে চিকিৎসা রয়েছে। আয়ুর্বেদে শুধু মেডিসিন নয়, তার সাথে সাথে আরও একটা বড় জিনিস আছে যেটা কিন্তু অনেক বড় বড় রোগকে ঠিক করে দিতে পারে, সেটা হচ্ছে পঞ্চকর্মা। পঞ্চকর্মা আয়ুর্বেদার একটা এমন পদ্ধতি যেখানে দুটো কাজ হয়। একটা হচ্ছে বডিকে, শরীরকে শোধন করতে সাহায্য করে, একটা হচ্ছে কি পরিষ্কার করতে, শোধন মানে পিউরিফাই করতে, শোধন করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে যেসব রোগ সাধারণভাবে কমছে না সেগুলো রোগকেও কিন্তু এই পঞ্চকর্মার মাধ্যমে সারিয়ে তোলা যায়। মেডিসিনের পাশাপাশি যেই পেশেন্টদের খুব বাড়াবাড়ি হচ্ছে বা একটা এমন স্টেজে আছে সেখানে শুধু ওষুধ হয়তো কাজ করছে না, ডাক্তারবাবুরা যদি মনে করেন যে এই পেশেন্টকে পঞ্চকর্মা থেরাপি করাতে হবে, তাহলে এটার কিন্তু মারাত্মক মানে গুণাগুণ আছে, দারুণ গুণ আছে। এবং এই পঞ্চকর্মা থেরাপি সব জায়গায় হয় না, কারণ এর জন্য ডক্টরের এক্সপিরিয়েন্স দরকার প্রথম কথা, এবং তার সাথে সাথে যারা স্কিল্ড থেরাপিস্ট দরকার, যে ব্যক্তি থেরাপি দেবেন সে কিন্তু অভিজ্ঞ এবং প্রশিক্ষিত হতে হয়। সেরকম লোক কিন্তু এনবিপিতে রয়েছে যাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং ডাক্তারবাবুরা স্পেশালাইজড, এই পঞ্চকর্মার ওপরে স্পেশালাইজেশনস আছে। এবং আমাদের এখানে এনবিপিতে একটা বিশেষ ব্যাপার যেটা এখানে হচ্ছে, বিভিন্ন ডাক্তারবাবুরা আছে কিন্তু সবাই হয়তো চেম্বার একা করছে, এক একজন এক এক জায়গায় গিয়ে চেম্বার করছে, কিন্তু যে কোনো সমস্যা যেটা ক্রিটিক্যাল হবে সেটা কিন্তু সে একা ডিসিশন নেয় না। আমাদের যারা টিম রয়েছে, যাদের নাম আপনারা টিভিতে শুনছেন বা শুনতে পান, আমাদের এখান থেকে বলে দেওয়া হয়, সেই টিম কিন্তু একটা বিশেষভাবে আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নিয়ে সেই ব্যক্তিকে কিন্তু ট্রিটমেন্টটা কন্টিনিউ করে। ইনিশিয়ালি হয়তো একজন ডাক্তারবাবু দেখছে, কিন্তু সেটা যদি খুব বেশি ক্রিটিক্যাল হয় তাহলে কিন্তু সব ডাক্তারবাবুদের অভিজ্ঞতার একটা জিস্ট নিয়ে কিন্তু ট্রিটমেন্টটা কন্টিনিউ হয়। তার জন্যই কিন্তু রেজাল্ট এত ভালো আসে। পেশেন্টরা যারা এখানে ট্রিটমেন্ট করতে আসে, অনেক জায়গায় আগে হয়তো ট্রিটমেন্ট করেছে, কেউ হয়তো অল্প ভালো ফল পেয়েছে আবার আগের জায়গায় চলে গেছে, কেউ হয়তো কোনো রেজাল্টই পায়নি কিন্তু অনেক টাকা খরচা করে ফেলেছে। বলবো একটা, আয়ুর্বেদার কিন্তু শেষ কথা এনবিপি। এখানে এনবিপিতে চিকিৎসা পদ্ধতির ধরনও এতটাই স্ট্যান্ডার্ড, এতটাই আপনি মানে বুঝতে পারবেন, এতটাই মানে সঠিকভাবে ট্রিটমেন্টটা করা হয়
যে কোনো লোক যারা আসে তারা কিন্তু হ্যাপি হয়ে এখান থেকে ফেরে। একদমই তাই। আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই আরেকবার। আপনারা জানেন যে জুলাই মাসের মাঝামাঝিতে গঙ্গারামপুরে আপনারা চেম্বার পাচ্ছেন, জুলাই মাসের 28 তারিখে পেয়ে যাচ্ছেন আপনার ডিব্রুগড়ে ওপেনিং চেম্বার, আর জুলাই মাসের 14 তারিখে পাচ্ছেন দিল্লিতে চেম্বার। এছাড়াও ডক্টর বি শর্মাকে যারা দেখাতে চাইছেন তারা যোগাযোগ করবেন। মধ্যমগ্রামে পাচ্ছেন আপনারা সোম এবং শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবারটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং রবিবার পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার, সেটা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভা বাজারে পাচ্ছেন আপনারা বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আরেকদিন পাচ্ছেন রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি এবং শনিবারে তো পেয়ে যাচ্ছেনই আপনারা খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। ডক্টর এন ভট্টাচার্যকে দেখাতে চাইলে যোগাযোগ করবেন বর্ধমানের চেম্বার, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং পেয়ে যাবেন মেচেদাতে। ডক্টর এ হালদারকে আপনারা পাবেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। ডক্টর এস ঘোষালকে আপনারা পাবেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর এবং কোচবিহারে। এতগুলো জায়গায় চেম্বার আছে। যোগাযোগ করার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা মাস্ট, আপনার টিভি স্ক্রিনে সেটা যাচ্ছে। আমি আরেকবার রিপিট করে দেবো হেল্পলাইন নাম্বার, কিন্তু সেটা অনেক লাস্টের দিকে আমি রিপিট করে দেবো। তার আগে একটু আলোচনা আমরা ফিরে আসি, যেহেতু আমরা আজকে কথা বলছি ডায়াবেটিস নিয়ে, এটা একটা গুরুতর আলোচনা। আপনাকে আমি যেটা বলছিলাম, আপনি এর আগে পঞ্চকর্মা থেরাপিতে হাঁটুর ব্যথা যেটা হচ্ছিল সেটা নিয়ে বললেন আপনি। এবার আমি জিজ্ঞেস করবো যে এই যে আমাদের ডায়াবেটিক নিয়ে কথা হচ্ছে, ডায়াবেটিকে পঞ্চকর্মার ভূমিকাটা কি আছে একটু যদি বলেন। হ্যাঁ, আচ্ছা, এই আমি যেটা বলছিলাম যে পঞ্চকর্মা থেরাপি, এটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি, ঠিক আছে, যেখানে শরীরকে শোধন করা যায় থেরাপির মাধ্যমে, একদম পিউরিফাই করা যায়। এটা থেরাপিগুলো সবার জানা নেই। থেরাপি ভাবলেই যে মানে কি ভাবছে সবাই সেটা বোঝা যাবে না, ঠিক আছে, কারণ এটা কিন্তু একেবারে আলাদা আয়ুর্বেদিক পদ্ধতি। আয়ুর্বেদিক, সেখানে বডিকে শোধন করা হয়। শোধন মানে পিউরিফাই, ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকেই। এবং তার সাথে সাথে কি হয়, যেই সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নির্মূল করার কিন্তু এটা একটা বড় পদ্ধতি, ঠিক আছে। ওষুধ তো বিভিন্ন জায়গায় ওষুধ থাকে, কিন্তু তার সাথে সাথে যাদের সমস্যা আছে এবং ডাক্তারবাবুদের অভিজ্ঞতা দিয়ে দেখে বুঝছে যে না এই সমস্যাটার জন্য পঞ্চকর্মা থেরাপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেখানে ওনারা অ্যাডভাইস করবে। সেটা কিন্তু ডায়াবেটিসের জন্যও হতে পারে, সেটা আর্থারাইটিসের জন্যও হতে পারে, যে কোনো রোগের জন্যই হতে পারে। কারণ পিউরিফিকেশন, যদি বডি সুস্থ, আমাদের যেমনি একটা গাড়ি যেমনি আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ভেতর থেকেও পরিষ্কার করতে হয়, আমাদের বডিকেও কিন্তু ভেতর থেকে পরিষ্কার করতে হয়। বাইরে ধরুন আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে বাইরেটা পরিষ্কার করছেন, কিন্তু ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন? ওটার জন্য কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু বডিকে শোধন করতে পারেন এবং বডিকে ডিটক্সিফাই করতে পারবেন, টক্সিন মুক্ত করতে পারেন। যার ফলে যখন আপনি ওরকম কন্ডিশনে থাকছেন, টক্সিন মুক্ত হচ্ছেন, তখন কিন্তু শরীর সঠিকভাবে কাজ করবে এবং সেই ওষুধগুলোর গুণাগুণ মাত্রাও অনেক বেড়ে যাবে। ওষুধ যেটা ডাক্তারবাবুরা দিচ্ছে তার কিন্তু একটা বিশাল বড়, আমাদের এনবিপিতে যে চিকিৎসা হয় সেখানে ওষুধের যে এফেক্ট, দারুণ এফেক্ট আসে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন এই ওষুধগুলো সাথে পাশাপাশি পঞ্চকর্মার ট্রিটমেন্টটা হচ্ছে, দেখা যাচ্ছে যেই ওষুধটা খেলে হয়তো কেউ 3 মাসে ভালো হচ্ছে, সেটা হয়তো পঞ্চকর্মার সাহায্য নিয়ে সেখানে দেখা যাচ্ছে হয়তো 1.5 থেকে 2 মাসেই সে সেই রিলিফটা পেয়ে যাচ্ছে যেটা 3 মাসে ওষুধ খেয়ে পাচ্ছিল। এগুলো ডাক্তারবাবুদের মত দিয়েই চলতে হবে। মানে আপনি গিয়ে বললেন আমাকে পঞ্চকর্মা থেরাপি দিন, ওইভাবে হবে না। যদি ডাক্তারবাবুরা মনে করে, আর এটা কমপ্লিটলি সেফ থেরাপি, কোনো সাইড এফেক্ট নেই, কোনো নেগেটিভ এফেক্ট নেই, কোনো সার্জিক্যাল প্রসিডিওর না যে আপনারা মানে অপারেশনের ব্যাপার থাকছে, ওরকম কিচ্ছু নয়। এগুলো হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু মানুষ যে কোনো রোগ থেকে সুস্থ হতে পারে। একদমই তাই। অনেকক্ষণ থেকে আমাদের জন্য বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। আচ্ছা বলুন, আপনার সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে মাথা চুল উঠে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে। এই সমস্যাটা এখন সবারই হবে। বয়স কত? এখন বয়সটা কত? বয়স হচ্ছে 32 বছর। আচ্ছা, মাথায় কি ড্যান্ড্রাফ রয়েছে?
হালকা আছে ড্যান্ড্রফ দেখলাম। আচ্ছা, ড্যান্ড্রফ কি সারা বছরই থাকে নাকি এই? না 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 না, এই দেখছি এই 1-1.5 মাস হয়ে গেল ড্যান্ড্রফ। আচ্ছা, তখন থেকেই চুলটা কি পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, ড্যান্ড্রফ যেটা আমাদের হয় চুলের মধ্যে, সেটা কিন্তু চুল নষ্ট করে দেয়। ঠিক আছে, চুল প্রথমে কি করতে হবে, আমাদের পরিষ্কার রাখতে হয় যাতে চুলের মধ্যে কোনো রকম নোংরা না থাকে, চুলের গোড়াটা যাতে ব্লক না হয়ে যায় নোংরা দিয়ে, তাহলে সেখান থেকেও চুল পড়বে এবং চুল নতুন করে আসতে সেটা বাধা পাবে। এটা হচ্ছে একটা। তারপরে যদি ড্যান্ড্রফ থাকে, এটা একটা বলতে পারেন যে অনেক সময় দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন হয় চুলের মধ্যে, এই সব ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এখান থেকে কিন্তু চুল পড়া কিন্তু বেড়ে যাবে। এবং দেখা গেছে যাদের ড্যান্ড্রফ আছে তাদের চুল পড়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। তাহলে কি করতে হবে, শুধু যদি আপনি শ্যাম্পু লাগান চুলের মধ্যে ড্যান্ড্রফের জন্য, কি হবে, একদিন ভালো থাকবেন, শ্যাম্পুর এফেক্টটা চলে যাবে, আবার পরের দিন থেকে আবার ড্যান্ড্রফ হওয়া শুরু হয়। এবার আপনি কি ডেলি শ্যাম্পু দেবেন? আর এটা কতদিন? এটা তো সলিউশন না। ড্যান্ড্রফ থেকে অনেক সময় অনেকের বুকে পিঠে র্যাশের মতো ওঠে। ঠিক আছে, সেগুলোও একটা প্রবলেম হয়ে যায়। তো এটাকে পার্মানেন্টলি কিওর করতে গেলে আপনার ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদাতে এর আছে, যাতে আপনার ড্যান্ড্রফটাও কন্ট্রোল হয়ে যাবে, যে সারা বছর ধরে বা সারা জীবন ধরে ড্যান্ড্রফ থাকবে না, তার সমস্যাগুলো আপনার ফেস করতে হবে না। এবং তার সাথে সাথে আরেকটা, যে আপনার যে চুল পড়ছে সেটা আরও বিভিন্ন কারণ থাকতে পারে, সেই চুল পড়ার সমস্যাটাও ঠিক হয়ে যাবে। চুল নিয়ে খেলা করবেন না, চুলকে ফেলে রাখবেন না যে আমার দেখা যাবে আরও 5 বছর পর, 2 বছর পর, 1 বছর পর। চুল কিন্তু খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্যই কিন্তু এটা যখনই আপনি বুঝতে পারছেন আমার চুল বেশি পড়ছে, এখনই আমার সমস্যাটা দেখিয়ে নেওয়া উচিত, এইটা মাথায় কিন্তু রাখবেন। তার জন্য হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। অবশ্যই। আর আমাদের কিন্তু চেহারার মধ্যে হেয়ারটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য, সেটা যদি কমে যায় বা একেবারেই পড়ে যায় তাহলে কিন্তু মানে সৌন্দর্যের বলতে গেলে ঘাটতি বলতে কি একেবারেই ঘাটতি। সেই কারণে এই জিনিসটাকে একদম মানে গুরুত্বহীন ভাববেন না, গুরুত্ব দিয়ে দেখবেন এবং অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সমস্যা থাকলে, যে কোনো ধরনের সমস্যা, শুধু চুলের সমস্যা নয়, যে কোনো ধরনের সমস্যাতে যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাথে। বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি এই হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা বলুন? আমার না পেটের ভিতরে টিউমার আর সিস্ট হয়ে আছে। আচ্ছা, এটা কবে ধরা পড়লো? কবে ধরা পড়েছে? অনেক দিন। তা আপনি এতদিন ট্রিটমেন্ট করিয়েছেন না করাননি? হ্যাঁ, ট্রিটমেন্ট আমি মেডিকেলে করাচ্ছিলাম। আচ্ছা, তা এখন সমস্যাটা কি হচ্ছে সেটা বলুন। যোগাযোগ করেছিলাম একবার। আমার না আমার 23 বছরের বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বয়স হয়ে গেছে। আচ্ছা, আমি যখন হসপিটালে ভর্তি হই না, তখন ওই ইয়েতে করতে গিয়ে, সিজারে করতে গিয়ে পেচ্ছাপের থলিটা ফুটো করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, না এখন আপনার এখন কি টিউমারের সমস্যা রয়েছে? হ্যাঁ, ইউটেরাসে। হ্যাঁ, জরায়ুতে হয়ে আছে। আচ্ছা, আপনার বয়সটা একটুখানি ডাক্তারবাবুকে জানিয়ে দিন। বয়সটা আমার 40 বছর হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আপনার যে সমস্যাটা রয়েছে টিউমারের কিন্তু খুব ভালো চিকিৎসা হয়। আমি একটা কথা বলছি, সবাই আলোচনা যখনই করছি বিভিন্ন রোগের কথা বলছে, আমি কেন বলছি যে এর চিকিৎসা এনবিপি আয়ুর্বেদাতে আছে। আপনি এটা ভাববেন না যে তারা কি সব কিছুরই চিকিৎসা হয়, একদমই তাই। সব কিছুর আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি, আপনি যদি ঠিক সঠিক টাইমে আসেন সব কিছু রোগের চিকিৎসা করে তাকে সুস্থ করা যায়। সুস্থ কথাটা, আপনার যে সিমটমটা আপনি দেখতে পাচ্ছেন সেই সিমটমটাকে খালি আমি চাপা দিয়ে রাখলাম, সেই সিমটমটা আপনি ফিল করলেন না। ব্যথা হচ্ছে, ব্যথা আমি চাপা দিয়ে রাখলাম, ব্যথাটা বোধ করলেন না, কিন্তু আপনার ব্যথার কারণটা কিন্তু ওখানে রয়ে গেল। আপনার সুগারের সমস্যা হচ্ছে, সুগার যে কারণে হয় সেই কারণটা আপনি ঠিক করলেন না, কিন্তু আপনি ওষুধ খেয়ে সুগারেরটাকে কন্ট্রোল করার চেষ্টা করলেন সারা জীবন, তাতেও সাইড এফেক্ট আসবে। এরকম সব রোগই কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানে বেশিরভাগ সময় আমরা সেটাকে চাপা দিয়ে দিই। যদি আপনি চাপা দিয়ে দেন তাহলে ওই ওষুধের এফেক্ট যখন চলে যাবে তাহলে আবার হবে। কিন্তু আপনি যদি এটাকে সারিয়ে নিতে পারেন, যে কারণে রুট কজ, যেই কারণটার থেকে আপনার সেই রোগটার সৃষ্টি, দেখা গেছে আপনার কনস্টিপেশনের প্রবলেম আছে, এখানে আপনার গ্যাস হয়ে যাচ্ছে, আপনি কনস্টিপেশনটা সারাচ্ছেন না,
গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাহলে আপনি কদিন ওষুধ খেয়ে থাকবেন? সারা জীবনে তাহলে খেতে হবে। এগুলো মাথায় রেখে আমি বলবো যে আয়ুর্বেদে চিকিৎসা করাতে হবে। এনবিপি আয়ুর্বেদায় এসে চিকিৎসা করান, তাহলে যে কোনো রোগ থাকুক, যে কোনো সমস্যা থাকুক, সঠিক সময় যদি আপনি চলে আসতে পারেন না, সেই সমস্যাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। পার্মানেন্টলি কিন্তু একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। আর অনেকেই কি করেন, সব কিছু করার পর যখন আর দেখছে কোনো কিছু হচ্ছে না, তখন ভাবছি দেখি একটা শেষ চেষ্টাটাকে প্রথম চেষ্টাই করুন, তাহলে কষ্ট কম পাবেন। আপনি সব চেষ্টার পরে এলেও কাজ হবে, কিন্তু সেই সময় সাপেক্ষ হতে পারে, বা আপনার ক্ষতিটা অনেক হয়তো বেশি নিয়ে আসবেন আমাদের কাছে, যে অনেকটা নিজের ক্ষতি করে। কারণ সব কিছু করার পর যখন আসছেন ততদিনে তো আপনি শেষ হয়ে গেছেন। ঠিক আছে, আপনার ধরুন কথার কথা, আপনার গল ব্লাডারে পাথর হয়েছে, আপনি আগে সার্জারি করেছেন, তাহলে আপনার তো অর্গানটাই তো নেই হয়ে গেল, তারপরে আপনি আসছেন এবার কি করব। তার জন্যই বলবো সেরকম কিছু করার আগেই চলে আসুন, যদি এখনও সেই পর্যায়ে পৌঁছননি। আর যারা অলরেডি পৌঁছে গেছেন, যে একটা সব কিছু ট্রিটমেন্ট করে ফেড আপ হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, তারাও আসুন। আয়ুর্বেদায় কিন্তু সব ধরনের রোগেরই চিকিৎসা করা হয়। আর প্রকৃতির কাছে থেকে যত আপনি চিকিৎসা করে নিজেকে সুস্থ করতে পারবেন, দেখবেন সারাটা জীবন কিন্তু আপনি হেলদি থাকতে পারবেন, সুস্থ এবং দীর্ঘায়ু লাভ করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে ডায়াবেটিক যাদের নেই তারা সতর্ক কিভাবে, তাদের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত? আরেকটা হচ্ছে যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদের ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত, একটু যদি আপনি আলোচনা করেন। প্রথম কথা, যারা সুগার হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে যাদের, তাদের একটা ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিয়ে একটা ডায়েট চার্ট নিতে হবে। কারণ তাকে সামনে দেখে তার সাথে আলোচনা না করে তাকে কিন্তু পুরো ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে কিন্তু গাইড করা যাবে না। তার ডেলি রুটিনটা কি আছে, তার বাড়িতে খাদ্য খাবারের ধরনগুলো কি, তা সব কিছু, যে কোনটা তার উপযুক্ত কোনটা তার উপযুক্ত নয়, কি খেতে হবে, কখন খেতে হবে, কতবার খেতে হবে, সব ডিটেলসগুলো কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে গাইড করে দেবে। আর যারা অলরেডি এখনও এই রোগে আক্রান্ত হননি বা জানেনও না আক্রান্ত হয়েছেন কিনা, তাদের কিন্তু একটা নর্মাল হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। ঘুম থেকে ওঠে নর্মালি সবাইকেই বলা হয় যে একটু নিজের খাদ্যনালীটাকে পরিষ্কার রাখার জন্য হালকা গরম জল খান, হালকা গরম জল 1 গ্লাস। এটা গেল। ব্রেকফাস্ট করুন সময়ের মধ্যে, মানে সকালের ব্রেকফাস্ট যেটা, মানে কি আমরা আমাদের উপোসটাকে ভাঙছি, সেই উপোসটা ভাঙতে গিয়ে যাতে আমার বেলা 11টা 10টা না হয়ে যায়, সকাল দিকে করুন। ভোরের পরেই যে টাইমটা সেটাই করুন। আপনি 8টা 8:30টার মধ্যে ধরুন ব্রেকফাস্ট করে নিলেন, যাদের যেমন কাজের ধরন তার উপরে নির্ভর করবে। এবার তারপরে হচ্ছে লাঞ্চটা করবেন। লাঞ্চ আমাদের করতে হয় ভরপেট, যে আমরা খাদ্য খাবারটা খাই সেটাই লাঞ্চে খেতে হয়, সেটাই মাথায় রাখতে হয়। কারণ সেই সময় আমাদের যে অগ্নি আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, সেই অগ্নির টাইমটা কিন্তু দুপুরের 2 অবধি থাকে। যেমনি ধরুন 12-1টার মধ্যে খেয়ে নিলে খুব ভালো। এবং সন্ধ্যাবেলা হালকা স্ন্যাক্স, একদম হালকা। এবং রাত্রের যে ডিনারটা হবে সেটাও হালকা হবে, অতিরিক্ত রাত্রে নয়। যেই সহজ পাচ্য খাবারগুলো আমরা কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে খাবো, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। এবং আমার যদি কারো একটু দেখা যাচ্ছে যে সিমটমগুলো প্রথম দিকে বলেছিলাম, তার মধ্যে কোনো একটা সিমটম এসছে, ফেলে রাখবেন না। হয়তো সেটা আপনার ডায়াবেটিসের সমস্যাও হতে পারে, বা ব্লাডে সুগার বেড়ে যাচ্ছে, প্রি ডায়াবেটিক বলে একটা কথা হয়, যে মানে ডায়াবেটিস হওয়ার আগের মুহূর্তটা, সেরকম কন্ডিশনেও হয়তো আপনি থাকতে পারেন। সেখান থেকে কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে চিকিৎসা করে আপনাকে নর্মাল লাইফ দিয়ে দিতে পারবে। তাই ফেলে রাখবেন না, অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন, আলোচনা করবেন এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করুন। তাহলে দেখা যাবে আপনার হয়তো শুধু ডায়াবেটিস না, অনেক বড় বড় রোগের থেকে নিজেকে কিন্তু সরিয়ে রাখতে পারবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন। স্যার, ডায়াবেটিকের থেকে মানে আমাদের আর কি কি প্রবলেম শরীরে ক্রিয়েট হতে পারে, এইটা হচ্ছে গুরুতর আলোচনা। একদম। এইবার যেটা আমি বলবো, তখন বলতে গিয়ে আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বড় বড় কিন্তু মারাত্মক রোগ। একটা হচ্ছে তার মধ্যে কিন্তু ডায়াবেটিক ফুট। ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু পায়ের সতর্ক রাখবেন, শরীরের অঙ্গ যাতে চট করে কোথাও কেটে না যায়, কারণ সেখান থেকে কিন্তু পা কেটেও বাদ দিতে হয় অনেকের। এটা একটা মারাত্মক ব্যাপার, এটা মাথায় রাখবেন। একটা আমি একটুখানি আপনাকে বলছি যে এই কেটে গেলে যে এই শুকাতে চায় না বা সেটা তাড়াতাড়ি রিকভার হতে চায় না, কেন? এইটা কেন, এই প্রবলেমটা কেন হয়? এটা দেখুন,
আমাদের যে এগুলো কিছু ইয়ে রয়েছে, যে প্রসিডিওর আছে আমাদের বডির, তো কিছু ফর্ম থাকে যে কাটলে ওখানে একটা প্রলেপ পড়ে যায়। দেখবেন যে যখনই কেটে যাবে ওখানে একটা রক্তটা যখন বেরিয়ে আসে তখন ওটা যখন এয়ারের কন্ট্যাক্টে আসে ওখানে একটা প্রলেপ পড়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা হতে চায় না সুগার হলে, ঠিক আছে? সমস্যা হয় সেখানে। তখন দেখা যাচ্ছে যে ব্লাডটা, এর জন্যই দেখবেন কোনো সময় ধরুন আপনি দাঁত তুলতে গেলেও অনেক সময় টেস্ট করিয়ে নেয় ডাক্তারবাবুরা, সুগার টেস্টটা নর্মাল আজকে, না হলে হয়তো ব্লিডিং কন্ট্রোল হবে না। এটা একটা। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে ধরুন ওটা হয়ে গেলে কি হবে, ব্লাডটা ধরুন বেরাচ্ছে বা ওখানে ঘা সৃষ্টি হয়ে গেল। এবার ঘা সৃষ্টি হতে হতে দেখা যাচ্ছে ওখানে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না ঠিক মতো ভেতর থেকে, তখন দেখা যাবে যে ওখানে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পচে যাওয়া যেটা আমরা বলি, সেই অংশটা তখন কেটে বাদ দিয়ে দিতে হয়। এটা একটা বড় কথা। সেকেন্ড হচ্ছে যখন আমাদের ব্লাড সুগার বেড়ে যায় তখন রক্তের যে নালীগুলো সেগুলোকে ড্যামেজ করে দেয়, তখন হার্টে, কিডনিতে, শরীরের বিভিন্ন অংশে কিন্তু ঠিকভাবে ব্লাড সাপ্লাই হয় না, সেখান থেকে কিন্তু কিডনির সমস্যা হতে পারে, কিডনির বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এমনকি কিডনি ফেলিয়ারও হতে পারে, ঠিক আছে? এটা গেল। হার্টের ক্ষেত্রে বা আমাদের হাই প্রেশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা হয়, হাই প্রেশারের সমস্যা হতে হতে দেখা যায় হার্টের মধ্যেও সমস্যা দেখা যায়, হার্টের পেইন আসে, হার্টের ব্লকেজ আসতে পারে, সেখানে হার্ট অ্যাটাক যেটা বলা হয় সেই হার্ট অ্যাটাক হতে পারে। বা ব্রেনে অনেক সময় দেখা যাচ্ছে যে সুগারের জন্য প্রবলেম দেখা যাচ্ছে, সেখানে সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, এবং সেখান থেকে কিন্তু দেখা যায় অবস্ট্রাকশন আসাতে আমাদের ব্রেন স্ট্রোকের মতো রোগও কিন্তু হতে পারে, মারাত্মক ধরনের প্রবলেম হতে পারে। এই ডায়াবেটিস থেকে অনেক সময় একটা আরও একটা বড় সমস্যা, যেটা ডায়াবেটিস পেশেন্টদের কোনো সময় মারাত্মক জায়গায় যদি চলে যায় তাহলে দেখা যায় যে সে কোমাতেও চলে যায়। এটা রেয়ার, কিন্তু বলে রাখছি সতর্কতার জন্য, এই ধরনেরও কাজ হতে পারে, সমস্যা হতে পারে। তাই রোগ ফেলে রাখবেন না, এটাকে চাপা দিয়ে রাখবেন না, এটাকে চেষ্টা করুন সারিয়ে তোলার। আর সারিয়ে তুলতে গেলে অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে হবে, এবং এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা হয়। হেল্পলাইন নাম্বারে কল করুন যে কোনো রোগের জন্য, যত বড়ই রোগ হোক না কেন তার কিন্তু সমাধান একটা থাকে, সঠিক সময় যদি তার চিকিৎসা করতে পারেন। তাই কোনো রোগকে ফেলে রাখবেন না, সব কিছু শেষ করে তারপরে বলবেন না যে এবার আয়ুর্বেদ দেখাই। এত প্রোগ্রাম দেখছেন আপনারা, আপনাদেরকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য কিন্তু এই প্রোগ্রামগুলো করানো হয়। তার জন্যই বলবো যে হেল্পলাইন নাম্বারে এখনই একটা কল করুন, বুকিং নিন, আপনার কাছাকাছি কোথায় আমাদের এনবিপির ক্লিনিক হয় সেখানে গিয়ে ডাক্তারবাবুদের দেখিয়ে নিন। হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য আরও একবার 9830235527, আরেকটা নাম্বার 9830235537। এই দুটো হেল্পলাইন নাম্বার, খুব ভালো করে হেল্পলাইন নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখুন। আপনার সমস্যা থাকলে বা আপনার পারিবারিক মানে পরিবারের অন্য কারোর সমস্যা থাকলে বা আপনার কোনো চেনাশোনা কারোর সমস্যা থাকলে তাদেরকে রেকমেন্ড করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যাতে তারা চিকিৎসাটা করান, যাতে তারা পুরোপুরি সুস্থ হতে পারেন। মানে অর্ধেক চিকিৎসা হলো এবং সুস্থ হলো না, আবার কোথাও একটা গেলেন, এইটা যেন না হয়। এবং এখনো অবধি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে এখনো অবধি এইরকম অবস্থা কোনো পেশেন্টের হয়নি যারা পুরোপুরি সুস্থ এখান থেকে হয়নি, বা এখান থেকে একটু চিকিৎসা করে অন্য কোথাও চিকিৎসা করাতে হয়েছে, এরকম পরিস্থিতি এখনো কোনোদিনও আসেনি, আগামী দিনেও আসবে না। সেই কারণে কিন্তু আমরা এতটা ভরসা আপনাদেরকে দিতে পারি। আগামী দিনে আপনারা আরও ভালো থাকবেন, আরও যাতে ভালো থাকতে পারেন, যারা সুস্থ হতে চাইছেন তারা এনবিপিতে যোগাযোগ করুন। আমরা আগামী দিনে আবারও ফিরে আসবো, আজকে হাতে সময় একদমই নেই। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।